আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আমার নাম মীর রাজু। আমি চাই ঘটনাটি পড়ে শোনান। তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন। তারপর তিনি লিখছেন, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আমি মীর রাজু। আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই পড়ে শোনালে খুশি হব। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত.com-এ শেয়ার করেছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি। ভেবেছি আর কখনো ঘটনা পাঠাবো না। কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি। ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাই। আমার এলাকার ভাইটির নাম রিয়াদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি দীর্ঘ 5 বছর অ্যাম্বুলেন্স চালান। এ জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের। ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছেন রিয়াদ ভাই। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়। একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ে, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তায় একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পর পর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাই সাই করে চলে যাচ্ছে। পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা, কি আসবে হাইওয়েতে। আমি একটা সিগারেট ধরিয়ে একটু পর পর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো।
খাবো। পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে, আর শরীরের দাগগুলো নেই। থ্যাকলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগোলাম, খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাকরুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইলো, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নীরবতা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকি ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না। চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ইমেল করুন, স্টুডিওতে আসুন বা লিখে পাঠান। যেভাবে খুশি ঘটনা পাঠিয়ে দিন আমাদের। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ইমেল এপিসোড মানেই স্পেশাল কিছু, এবং ইমেল এপিসোড আমরা সবসময় পছন্দ করি, এবং ইমেল এপিসোড শুনতেও আমাদের ভালো লাগে। সব কিছুই খুব অন্যরকম মনে হয়।
হয়। এই জন্য ঈদেও আমাদের ইমেলের আধিক্য বেশি থাকে, এবং এবারও কিন্তু বেশ কিছু ইমেল রয়েছে যেগুলো আপনার রক্তহীন করে দেবে, সে ধরনের ইমেল রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা আমাদের কমেন্ট করুন। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনারা সঙ্গেই থাকুন আমাদের, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আমাদের সাথে এইভাবেই থাকবেন, আমাদেরকে এইভাবেই আনন্দ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি ইমেল, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। চলুন শুনে আসি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। তারপর তিনি লিখছেন, আমি জানি আপনি ভালো আছেন। আমি মোর্শেদ আলম। আজকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি বিদেশে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব নয়। আমার মায়ের মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে বলতে না পারার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। ওই ঘটনাটি রাঙ্গুনিয়া, চট্টগ্রামের একটি ঘটনা। আমি স্থানের নাম উল্লেখ করতে পারবো না। সালটা ছিল 1974-75-এর দিকে। কোথাও থেকে একটা মহিলা ও তার ছেলে আসলো। দেখতে অনেক লম্বা, যেমন বিহারের মহিলারা হয়। তখনকার যুগে আমার বাবা মা ছিল গ্রামের সর্দার। আমার বাবা যেভাবে বলতো গ্রামের সবাই সেভাবে চলতো। ওই মহিলা এসে একটি আশ্রয় খুঁজছিল। সবাই আমার বাবার কাছে যেতে বলল। তখনকার মানুষ একটু সহজ সরল টাইপের হতো। আমার বাবা ওই মহিলাকে বলল, এখন তো তেমন ঘর নেই, ওইদিকে চৌধুরী বাড়িতে একটা ঘর খালি আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, এতদিন তুমি আমার বাড়িতে থাকো। ওই মহিলা ও তার ছেলে আমাদের বাড়িতে থাকতে শুরু করলো, এবং আমার বাবা চৌধুরী বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে মহিলার থাকার ব্যবস্থা করে দিল। আশেপাশে তেমন ঘর ছিল না, 2-1টা ঘর ছিল। বেশ বছর 2-1 কেটে গেল। ওই মহিলা ও তার ছেলে পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতো। মাঝখানে কিছুদিন যাওয়ার পর থেকে মা ছেলের ঝগড়া শুরু হলো রাত বিরাতে। একটা সময় কিছুদিন পর ছেলেটা বসন্ত রোগে আক্রান্ত হয়। আশেপাশে যারা আছে তারা দেখে ছেলেটার বসন্ত রোগ হয়েছে। একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে যায়, এবং সেখানে ওই বাড়ির মহিলার আশেপাশের লোকজন বলে গতরাত্রে ওই মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছে আর ঝগড়া করেছে। নামাজ শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মহিলার বাড়িতে যাবে সকাল সকাল। সবাই গেল ওই বাড়িতে। যখন ওই মহিলাকে ডাকা শুরু করলো, ওই মহিলা একটা লম্বা দা হাতে বেরিয়ে আসলো আর আমার বাবার দিকে তেড়ে আসলো আক্রমণ করতে। সবাই ওই মহিলাকে থামিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ওই মহিলা গত রাতে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। আমি ওই মহিলাটির মতো করে বলছি। আপনারা সবাই জানেন আমার ছেলেটা অনেক দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত। সে গত রাতে মারা গেছে। রাত বেশি হয় কাউকে ডাকতে পারিনি, এবং আমি অনেক কান্নাকাটি করছিলাম। মধ্যরাতে দেখি সর্দার সাহেব আমার বাসায় আসছে এবং দরজা খুলতে বলছে। এসে বলতে শুরু করলো, তোমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এসেছি। আমার মাথায় তখন আর কোনো কিছু কাজ করছিল না, তাই ওনাকে ঘরে আসতে দিলাম। কিছু সময় কেটে যাবার পর উনি বলতে লাগলো, রাত অনেক হয়েছে, কালকে তোমার ছেলে দাফন কাফন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তার চেয়ে বরং আমি লাশের পাশে থাকি, তুমি একটু বিশ্রাম করো। আমি বললাম, না সমস্যা নেই, আমি আছি, কালকে সকালে সকালে অনেক কাজ, তুমি একটু বিশ্রাম করো। উনি জোরাজুরি করতে লাগলেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সেই জোরাজুরির কারণে। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারিনি একটুও। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি এদিক সেদিক করছেন। আরও কিছু সময় কেটে যাওয়ার পর দেখি উনি আমার দিকে আসছেন এবং আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখছেন। আমি ঘুমের ভান করে থাকলাম। দেখছি উনি কিচেনের দিকে যাচ্ছেন। আমি ওনার পেছন পেছন গেলাম যাতে উনি বুঝতে না পারেন। দেখি উনি কিচেনে কি যেন খোঁজাখুঁজি করছেন। দেখি হাতে লবণ নিয়ে আসছেন। আমি আবার শুয়ে পড়লাম। লবণগুলো নিয়ে আমার ছেলের পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না এটা কি ছিল, তাই কিচেন থেকে বড় দা নিয়ে আসলাম। এক পাশে দেখতে লাগলাম উনি কি করে। আমার ছেলের গায়ে আঘাত করতে শুরু করলো এবং আমার ছেলের গা থেকে মাংস খেতে শুরু করলো। আমি দা নিয়ে ওনার দিকে তেড়ে আসলাম, ওনাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখি উনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভয়ঙ্কর লোমে
ভরা তার শরীর, এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। তা সে আমাকে হামলা করতে চেষ্টা করছে, ওনাকে দা দিয়ে আমি আঘাত করছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে যাই এবং খুব ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকি। ওনার সাথে যুদ্ধ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না। দেখি হঠাৎ সব চুপ হয়ে গেছে। আমার তান্ত্রিক বিদ্যা জানা ছিল, তাই আমাদের কিছু করতে পারেনি। একটা ব্যাপার, সকালে সে লাশটাকে দাফন করে ফেললো। এরপরে মহিলা কোথায় গেছে কেউ দেখেনি। এরপর প্রায় 10 বছর পরে সেই চৌধুরী বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছে। সবার মতো আমরাও বিবাহতে গিয়েছিলাম। মেহেদি রাতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল। মধ্যরাত্রে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে। আমি দেখছিলাম আমার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা। দেখি কেউ নেই, তাই একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে রাতে যেতে বারণ করছিল, আমি কারো কথা না শুনে যেতে শুরু করলাম। মনে মনে ভাবলাম 5 মিনিটের রাস্তা, এমন কি আর হবে। বিবাহ বাড়িতে তো মাইকের আওয়াজ ছিল, তাই ভয় করছিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার আওয়াজ হচ্ছে কোথাও থেকে। এবার পেছন ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 2টা রাজহাঁস আমাকে পেছন থেকে তাড়া করছে। আমিও দৌড়াতে শুরু করলাম এবং চিৎকার করতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বাড়িতে শুয়ে আছি আর সকাল হয়ে গেছে। আমার মা জিজ্ঞেস করলো কি হয়েছে কালকে। আমি রাতের সব ঘটনা খুলে বললাম। আমার মা রাতে না ফেরাতে খুব চিন্তা করছিল আর ঘুম আসছিল না তার। আমার চিৎকার শুনে আমার বাবা বের হলো বাসা থেকে এবং আমাকে দেখতে পায় সে। পরে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে বলে খুব খারাপ একটা জিন নাকি আমার পেছনে নিয়েছিল। আমার মা বাবা বাইরে যাওয়াতে কিছু করতে পারেনি। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে আমার মায়ের ঘটনা শেষ করলো। যদি এই ঘটনাটি সিলেক্ট করেন, শেয়ার করার অনুরোধ রইল। পরিশেষে রাসেল ভাইকে বলতে চাই, এরকম আরো অনেক ঘটনা আছে, আস্তে আস্তে সব ঘটনা জানাবো। এখানে একটা জিনিস আমি বলতে চাই, কতগুলো কোয়েশ্চেন আমার আছে। আপনার চৌধুরী বাড়িতে গিয়েছিলেন যিনি, যার রূপ ধরে মানে একজন অশরীরী এসেছিল আর কি লাশ খাওয়ার জন্য। তারপরে ব্যাপারটা কি ঘটলো? তিনি যে দা নিয়ে তেড়ে আসলেন, এটা কে ছিল আসলে সেটা কি জানা গিয়েছিল? সেকেন্ড কথা হচ্ছে, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে প্রথম ঘটনাটির সংযোগ কোথায়? যদি তা পারেন দয়া করে জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে দারুণ কিছু উপহার দেওয়ার। তারই সূত্র ধরে এখন একটা চমৎকার অডিও ক্লিপ শুনবেন আপনারা। শুনেই দেখুন কে পাঠিয়েছেন আমাদের আজকের অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওমান প্রবাসী, আমার নাম হচ্ছে মহিউদ্দিন। তো কাজের সূত্রে 2012 সালে আমি ওমানে আসি। তো এখানে আসার পর আমরা একটা কোম্পানিতে চাকরি করতাম। তো ওখানে আমাদের কোম্পানির আরেকজন বাঙালি ভাই ছিল, ওনার নাম ছিল সাইফ। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে। তো আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক এখানে তৈরি হয়। তো সম্পর্কটা এরকম ছিল, মানে বন্ধু কম ভাই বেশি, ঠিক এরকম সম্পর্ক। তো মূলত আমরা যে ডিউটি করতাম, আমাদের ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। তো 8টার পরে আমরা সবাই রুমে চলে যেতাম, যে খাওয়া দাওয়া কইরা তারপরে বাহিরে বসতাম, বসে গল্প করতাম। তো গল্প সূত্রে একদিন হঠাৎ করে সাইফ ভাই বলল যে মহিন ভাই এরকম এরকম আমার লাইফে কিছু ঘটনা আছে বা হিস্ট্রি আছে, আমি ওনার সাথে শেয়ার করব। তো আমিও ইন্টারেস্ট হলাম, বললাম যে ঠিক আছে সাইফ ভাই, তো বলেন শুনি। তো পরে উনি আমার সাথে ওনার জীবনের একটা ঘটনা শেয়ার করে।
তো আমি মূলত সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঘটনায় যাওয়ার আগে আমি একটু ওনাদের বাড়ির বর্ণনা করি। ওনাদের যেখানে বাড়ি থেকে বাজারে যাইতে মূলত সময়, যদি পায়ে হাইটা যায় তাহলে আধা ঘন্টার মতো সময় লাগে, আর যদি সাইকেল দেওয়া যায় তাহলে 10 থেকে 15 মিনিট বা 12 মিনিট এরকম সময় লাগে। তো যাওয়ার পথে মাঝখানে, মানে ওনাদের বাড়ি থেকে বাজারের মাঝখান বরাবর যাইতে সময় ওখানে একটা শ্মশান ঘাট পড়ে, আর ওই শ্মশান ঘাটের মধ্যে আবার বট গাছ আছে একটা এরকম। তো ওইটার পাশে দিয়ে হচ্ছে মূলত রোড দিয়ে আসা যাওয়া করা লাগে। তো কোনো একদিন আসরের পর সন্ধ্যার আগে ওনার বাড়ি থেকে ওনারে বাজারে পাঠানো হয়। তো ওনাদের একটা সাইকেল ছিল, মূলত উনি সাইকেলটা বেশি ইউজ করতো। তো উনি এই সাইকেলটা নিয়ে বাজারে যায়। তো যাওয়ার পরে ওখান থেকে সামান যা যা নেয়, নিয়ে যখন উনি ব্যাক করবে ঠিক ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই সময় ওনার তেমন একটা বয়স না। তো উনি আসতেছে সাইকেল নিয়ে, রাস্তা দিয়ে আসতেছে। তো এর মধ্যে যখন এই শ্মশান ঘাট পর্যন্ত আসার পরে হঠাৎ করে ওনার সাইকেলটা মানে ভার হয়ে যায় বলতে, নর্মালি আমরা যখন সাইকেল চালাই, একলা যখন চালাই তখন কিন্তু সাইকেল অনেক পাতলা থাকে, আর যখন সাইকেলের পেছনে কেউ বসা অবস্থায় থাকে তখন কিন্তু সাইকেলটা একটু ভার হয় বা একটু ওজন ওজন লাগে। তো উনি ওই শ্মশান ঘাট পর্যন্ত যখন আসে, শ্মশান ঘাটে দিয়ে মানে শ্মশান ঘাট আসার পরে ওনার সাইকেলটা ভার হয়ে যায়। তো পরে উনি বুঝতে পারে যে শ্মশান ঘাটের থেকে মানে আসার পরের থেকে ওনার সাইকেলটা বারবার, তো উনি প্যাডেল দিচ্ছে সাইকেলের, কিন্তু সাইকেল তেমন মানে যেভাবে যাওয়ার কথা বা যেভাবে করার কথা ততক্ষণ এটা যাচ্ছে না। তো উনি এক পর্যায়ে অনুভব করে যে ওনার সাইকেলে কেউ আছে, কিন্তু উনি যখন ঘাড় ফেরায় কারোরে দেখতেও পারে না। তো ওনার অনেক পরিশ্রম হচ্ছিল, উনি যতই চেষ্টা করতেছিল সামনের দিকে আগানোর, সাইকেল মানে যেরকমটা যাওয়ার কথা ছিল কোনোভাবেই যাচ্ছে না, আর ওনার শরীরটাও অনেকটা ভার হয়ে যায়। তো যাই হোক, উনি অনেক কষ্টে চাপতে পরে একটা সময় বাড়ির পাশাপাশি যখন আসে, বাড়িতে প্রবেশ করব, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে সাইকেলটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়। উনি এটা ফিল করে যে ওনার সাইকেলের মধ্যে এতক্ষণ কেউ ছিল বা বসা ছিল, আর এখন হুট করে মানে নাইমে গেল। কিন্তু উনি কিন্তু তাকাই ছিল, পেছনের দিকে চাইছিল, উনি কাউরেই তখনও দেখতে পায় নাই। তো যাই হোক, এভাবে উনি একটা ভালো ভয় পায়। পরে উনি ওনার বাসায় যাওয়ার পর ওনার আম্মার সাথে শেয়ার করে যে এরকম এই ঘটনা হয়েছে। তো পরে ওনার আম্মা কিছু সূরা কেরাত পরে ওনারে একটু ঝাড়াই টাড়াই দেয়। তো ওই দিনকার মতো ওইটা স্বাভাবিক হয়ে যায়। ঘটনা 2, উনি একদিন শুয়ে রইছে রাত্রের বেলা, নর্মালি খাওয়া দাওয়ার পরে যা হয় গ্রামগঞ্জে, শুয়ে পড়ার পরে তো তখনকার সময়ে মশা ছিল, আর গ্রামগঞ্জে এমনি তো মশারি টানায় শোয় বেশিরভাগ। তো উনি শোয়ার পরে হঠাৎ ফলো করলো যে মশারির এক কোণা দিয়া দেখা যাচ্ছে যে একটু আলোর মতো দেখা যাচ্ছে। তো উনি ভাবতেছে যে এটা কি হইতে। তো পরে উনি মানে বুঝে উঠতে পারতেছে না যে জিনিসটা কি, মানে একটু আলোর মতো এরকম দেখা যাচ্ছে, আর এটা মানে এরকম দেখা যাচ্ছে যে মশারির ভিতরে আইসা প্রবেশ করতেছে কিংবা উঠতেছে। জিনি পোকা যেরকম হয় না দেশ গ্রামে, সেম এরকম, কিন্তু এটা জিনি পোকা না, উনি এটা স্পষ্ট দেখতেছে। আর সাথে আরেকটা জিনিস হলো কি, উনি মানে যখন থেকে এটা দেখতেছে তখন থেকে ওনার রুমের মধ্যে এরকম অবস্থা, অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে, পুরা রুম গন্ধে পুড়ে গেছে, মানে এরকম অবস্থা। তো উনি মোটামুটি ভয় পায়, আবার কিছু বলতেও পারে না। আর আসলে এরকম সিচুয়েশনে যারা পড়ে তারা তো এটা বলার মতো না। তো এই হচ্ছে মানে ওই সিচুয়েশন।
পরে একটা সময় উনি চিৎকার দেয়, চিৎকার দেওয়ার পরে ওনার পাশে যারা আছে তারা আসার পরে বলে যে কি হয়েছে। পরে আইসা দেখে যে আসলে কোনো কিছুই নাই। তো পরে উনি বিস্তারিত বলে যে হ্যাঁ এরকম আমি দেখছি। কিন্তু রাসেল ভাই ঘটনা হচ্ছে ওনার আশেপাশের যারা আসে ততক্ষণ পর্যন্ত আইসা ওনারাও কিন্তু রুমের মধ্যে সেই গ্রানটা পায়। মানে এটা একটা অন্য রকমের গ্রান বা অন্য রকমের ফ্লেভার যেটা তারা আইসা পায়। তো ওইভাবে দ্বিতীয় ঘটনাটাও এখানে শেষ হয়। পরবর্তীতে ওনারে ঝাড়ফুঁক করা হয়, ওনার পারিবারিক ভাবে বা পানি পড়া দেওয়া হয়, উনি খায়। তো এরপরের থেকে রাসেল ভাই যেটা হয়, উনি যখনই একলা থাকতো কিংবা একলা বসে থাকতো বা একলা কোথাও যাইতেছে, তো উনি মাঝে মধ্যেই এই ঘটনাটা ঘটতো ওনার সাথে। মানে উনি যেই গ্রানটা ওই দিন পাইছিল রুমের মধ্যে শোয়া অবস্থায়, ওই গ্রানটা উনি পাইতো। আর উনি যখনই এই গ্রানটা পাইতো তখন উনি বুঝতে পারতো যে ওনার আশেপাশে কেউ একজন আছে কিংবা কারো উপস্থিতি আছে, কিন্তু উনি চোখে দেখতো না। তবে উনি ওই গ্রানটা যখন পাইতো তখনই উনি এটা বুঝতে পারতো যে হ্যাঁ এখন আশেপাশে কেউ হয়তো আছে। আর মানে ওনার শরীরটাই ভার হয়ে যায়। যাই হোক, এভাবে ওনার সাথে চলতে থাকে। তো এরকম ওনার সাথে নাকি এরকম অসংখ্যবার হয়েছে, আর উনি এটার উপস্থিতি টের পাইতো। তো যাই হোক, এক পর্যায়ে উনি বাংলাদেশ ত্যাগ করে ওমানে আসে, ওমান প্রবাসী হয়। তো ওমানে আসার পরেও উনি মাঝে মধ্যেই ওই জিনিসটার উপস্থিতি টের পাইতো। আর যখনই ওই জিনিসটা ওনার আশেপাশে আসতো তখনই উনি একটা আলাদা গ্রান নাকের মধ্যে পাইতো, কিংবা ওনার আশেপাশে অনেক সুগন্ধি পাওয়া যাইতো, অন্যরকম একটা গ্রান আসতো। তো উনি বুঝতে পারতো যে এখন ওইটা ওনার আশেপাশেই আছে। তো কোনো এক রাতে ওমানের ঘটনা এটা, তো উনি বুঝতে পারে যে এখন মানে হঠাৎ গ্রানটা আসে। তো পরে উনি বুঝতে পারে যে এখন ওনার আশেপাশে আছে। তো এর মধ্যে উনি একটু মানে ভয়ের মধ্যে আছে, ওনার শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে, এরকম একটা অবস্থা, শরীর ভার হয়ে গেছে। এর মধ্যে হালকা জোনাক পড়ছিল, উনি যেটা আমার যেভাবে বলছিল। তো হঠাৎ দেখে একটা মেয়ে আকৃতির একটা অবয়ব ওনার সামনে দিয়ে, দূরত্বটা ম্যাক্সিমাম 15-20 হাত দূরে হবে এরকম দূরত্ব। তো ওখান থেকে মানে আসতেছে অবস্থায় উনি দেখার পরে ওনার মোটামুটি শরীর বার হয়ে যায়। আর মানে উনি ওই স্মেলটাও পাচ্ছিল, ওই গন্ধটা আসতেছিল। তো পরে উনি দেখলো যে অবয়বটা ওনার সামনে দিয়ে আইসা ম্যাক্সিমাম 10-15 হাত দূরত্ব হবে, তো কিংবা একটু বেশি হইলে হইতে পারে। তো এরকম আইসা পাশেই একটা ঝাড় ছিল, ওই ঝাড়ের মধ্যে যাইয়া মানে ঢুকে গেল। তো পরে উনি তো এর আগেও এটার উপস্থিতি অনেকবারই টের পাইছে। তো ওই দিন ওনার মানে মনের মধ্যে একটা জাগলো যে আজকে দেখি এটা কি, আজকে দেখবো কিংবা কোনো মানুষই কিনা। আবার গন্ধটাও আসলো, স্মেলটাও পাইলাম। তো পরে সে কি করলো, সাহস নিল, মনের মধ্যে সাহস নিয়ে বললো যে দেখি আজকে কি হয়, যা হয় হইব না, দেখি কি। তো ওনার হাতে মোবাইল ছিল, উনি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়া পরে ওই ঝাড় পর্যন্ত গেল। যাইয়া পরে ওখানে দেখে যে আসলে কিচ্ছুই নেই, ওই জায়গাটা একদম খালি ছিল, ওখানে মানুষ কিংবা কোনো অবয়ব কোনো কিছুর কোনো কিচ্ছু নেই। তো এইভাবে মানে চলে। তো দেখে পরে উনি তো অবাক হয়ে যায় এবং প্লাস ভয়ও পায়। তো পরবর্তীতে উনি ওখান থেকে চলে আসার পরে আইসা পরে মানে যাইয়া রুমের মধ্যে, আর বিষয়টা তো আসলে কার সাথে শেয়ার করব, আর এটা তো ওনার সাথে বাংলাদেশ থেকেই ঘটনা, যেটা বাংলাদেশ থেকে বর্তমানে ওমান পর্যন্ত ঘটতেছে। তো পরে উনি আর এটা এই ব্যাপারে কারোর সাথে কোনো কিছু শেয়ার করে নাই।
তো পরে উনি এটা আর কারোর সাথে শেয়ার করলো না, ওইটাই এই জিনিসগুলো উনি আমার সাথে শেয়ার করলো। আর আমার কাছে এরকম আরো দুই একটা ঘটনা আছে, আমার নিজের লাইফের সাথে ঘটে যাওয়া ঘটনাও আছে। ইনশাল্লাহ যদি কখনো সময় হয়, সময় করে শেয়ার করব। আর যদি আমার এই ঘটনা প্রচারযোগ্য হয়, আপনার কাছে মনে হয় যে এটা প্রচারযোগ্য, তাহলে আশা করি লিসেনারদেরকে শেয়ার করবেন এবং শোনাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি স্টোরি। যে ঘটনাটি আসলে আমাকে বলেছেন একজন আন্টির নাম হচ্ছে সামিরা আন্টি। সামিরা আন্টি যখন আমাকে ঘটনাটি বলেন, উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটি আসলে উনি শেয়ার করতে চাননি কখনো, কিন্তু তার মনের ভেতরে এই ঘটনাটি একটা বার্ডেন হিসেবে ছিল, যেই কারণে আজকে উনি ওনার এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় যাবার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যে যেখান থেকে ঘটনা শুনছেন সবাই ভালো থাকুন এবং আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকবে। চলুন ঘটনায় চলে যাই এবার। সামিরা আন্টি আমাকে বলেছেন যে ওনার হাজবেন্ড আসলে প্রবাসী ছিলেন একজন। উনি যখন প্রবাস থেকে ফিরে আসেন তখন আসলে ওনার মা বাবার ইন্তেকাল হয়ে যায়, যে কারণে আসলে ওনার ফিরে আসা। তো সামিরা আন্টির শাশুড়ি এবং শ্বশুর যখন মারা গেলেন তখন ওনাকে আসলে বাসাতে একাই থাকতে হতো এবং ওনাদের বাসাটা ছিল খুবই বড়, আর কেউ ছিল না, ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না সেই বাসাতে। তো বাড়িটা ছিল 2 ক্যানেলের এবং প্রচুর কর্মচারী ছিল সেই বাড়িতে। তারা আসলে বলতে গেলে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি ধনী ছিলেন। গেটের সামনে গার্ড ছিল, এমন বিষয়টা এমন ছিল যে বাসা একেবারে কর্মচারীদের বাসাটা ছিল একদম ভর্তি। তাদের আসলে নিজেদের কোনো কাজ করতে হতো না বা কোনো ধরনের কোনো কষ্টও হতো না, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় ওনাদের বাড়িতে একদিন ডাকাতি হলো। 5 জন মুখোশ পরা লোক ঢুকে পড়লেন ভেতরে, ওনাদের রশি দিয়ে বেঁধে ফেললেন এবং যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে চলে গেল। ভেতরের কর্মচারীরা সকালবেলা আসতো এবং সন্ধ্যায় কাজ শেষ করে চলে যেত। আর গেটের সামনে যে 2 জন গার্ড ছিল তাদের ডিউটি ছিল 12 ঘন্টা করে। 12 ঘন্টা একজন ডিউটি করত এবং অপর 12 ঘন্টা আরেকজন ডিউটি করত। কিন্তু যখন ডাকাতিটা আসলে হলো তখন ভেতরের সব কর্মচারী অলরেডি চলে গিয়েছিল। তাই তখন শুধু বাড়িতে সামিরা আন্টি ছিলেন এবং ওনার হাজবেন্ড ছিলেন। যখন ওই ডাকাতরা প্রথমে গেটের গার্ডকে বেঁধে ফেললো, তারপর ওনাদের সামনে দরজা ভেঙে ঢুকে পড়লো। আসলে ওনারা হয়তোবা প্ল্যান করেই কিছু একটা করেছিলেন বলে সামিরা আন্টি মনে করেন এবং টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যায়। এর সময় আসলে সামিরা আন্টি 6 মাসের গর্ভবতী ছিলেন। এরকম ঘটনার কারণে শুধু উনি ভয়ই পাননি, বরং উনি ডিপ্রেশনে ভুগতে শুরু করলেন। এই জন্য উনি ঠিক করলেন কি কিছুদিনের জন্য উনি আসলে ওনার মা বাবার বাড়িতে চলে যাবেন। তো কিছুদিন পরে মার কাছে উনি চলে গেলেন এবং ভালো ফিল করলেন তখন উনি আবার ফিরে এলেন। ভালো লাগা ওনার একটু কাজ করতে শুরু করলো। আবার ফিরে এসে উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করলেন ডাকাতরা কি ধরা পড়েছে নাকি। ওনার স্বামী উত্তর দিলেন না, এখনো পড়ে নাই, কিন্তু পুলিশ এখনো খুঁজছে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। আসলে সামিরা আন্টি তখন বললেন যে ওনার একজন কর্মচারী হয়তো এর সাথে জড়িত থাকতে পারেন। তখন ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করলেন যে এটা তুমি কিভাবে বুঝলে। তখন সামিরা আন্টি বললেন কি তুমি সময়টা দেখো, যেই সময় ডাকাতিটা হয়েছে সেই সময় কিন্তু আমাদের বাড়ির ভেতরের যে কর্মচারীদের ছিল তারা কিন্তু তখন আসলে ভেতরে ছিল না, কাজেই এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর বাহিরের গার্ডটাকে দেখো, এত সুন্দর কোনো বাধা দেওয়া ছাড়াই ডাকাতগুলোকে ভেতরে ঢুকতে দিল, কোনোভাবেই প্রতিরোধ করলো না, এটা কিভাবে সম্ভব। তখন সামিরা আন্টি সেই বাহিরের গার্ডটাকে
ওনার হাজবেন্ডের সামনে ডেকে আনলেন এবং আনার পরে উনি কয়েকটা প্রশ্ন করার সাথে সাথে গার্ডটা কিছুটা প্যানিকড হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন যে তুমি যে সেদিন ডিউটি করছিলা সেদিন আসলে ওনাদেরকে তুমি প্রতিরোধ কেন করো নাই? উনি আমতা আমতা করে বললেন কি যে আমার কাছে তো ওরকম কোনো অস্ত্র শস্ত্র নাই, আর ওনাদের কাছে ছুরি বল্লম কত কিছু ছিল, আমি আসলে পারি নাই। কারণ ওটা প্যানিক করার কারণে সামিরা আন্টি ওনার হাজবেন্ডকে বললেন কি ওকে এক্ষুনি বরখাস্ত করো, আমি 100% শিওর যে সে ডাকাতের সঙ্গেই ছিল। যদিও ওনার হাজবেন্ড হচ্ছে ওনার কথাটাতে খুব বেশি একটা কনভিন্স হলেন না, তারপরে ওনার স্ত্রীর কথায় উনি হচ্ছে লোকটাকে কাজ থেকে বের করে দিলেন এবং পরবর্তী দিন ওনারা হচ্ছে নতুন একজন কর্মচারী নিয়োগ দিলেন। এবং সামিরা আন্টি মনে করছিলেন যে এখন তাহলে আমরা আসলে সঠিক পথেই আছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, কারণ বেঈমান লোক আসলে থাকার থেকে না থাকা অনেক ভালো। এর মধ্যে প্রেগনেন্ট থাকার কারণে সামিরা আন্টি কাজকর্ম খুব বেশি একটা করতে পারতেন না, কিছুটা সময় অসুস্থ থাকতেন এবং এই কারণে হচ্ছে 24 ঘন্টার জন্য ওনার কারো সাহায্য দরকার ছিল। আসলে উনি ওনার নতুন পাহারাদারকে বললেন কি বাইরে একটু খোঁজ খবর নেও, যদি হচ্ছে আশেপাশে অনেক মানুষ তো আছে, যদি কেউ 24 ঘন্টা কাজ করার জন্য রেডি থাকে তাহলে আমাকে জানাবা। তো সিকিউরিটি গার্ড তাকে বললেন কি আচ্ছা ঠিক আছে, তাহলে জানাবো আপনাকে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি দেখি। তো 2 দিন পরে পাহারাদার এসে আন্টিকে বললেন কি যে ম্যাডাম বাহিরে একটা মেয়ে অপেক্ষা করছে, সে বলছে যে সে 24 ঘন্টা থাকার জন্য প্রস্তুত এবং গৃহস্থলীর সব কাজ সে খুব ভালোই করতে পারে। তখন সামিরা আন্টি ওনাকে বললেন কি যে ঠিক আছে তাহলে তাকে ভেতরে নিয়ে আসো, কথা বলে দেখি। মেয়েটা যখন ভেতরে আসলো তখন সামিরা আন্টি তো মেয়েটাকে দেখে টোটাল অবাক। সে অবিশ্বাস্য সুন্দরী ছিল এবং সে যে কাপড়গুলো পরানো ছিল সেগুলো একদমই মনে হচ্ছিল না যে কোনো গৃহকর্মীর কাপড়। উনি ভাবলেন যে এই মেয়েটি আগে যেখানে কাজ করতেন নিশ্চয়ই সেই লোকগুলি খুব ভালো ছিল যারা হচ্ছে ওনাকে খুব যত্নে রেখেছেন আর কি। আন্টি পরে মেয়েটাকে অনেকগুলো প্রশ্ন করতে লাগলো যে কোথায় কাজ করতে, কোথায় থাকতে। তো ওনাদের কথোপকথনের পরে উত্তরগুলো নিয়ে যখন হচ্ছে আন্টি সন্তুষ্ট হলেন তখন উনি মেয়েকে জিজ্ঞেস করেন যে তুমি কি ধরনের কাজ পারো। তখন মেয়েটি বলল যে আন্টি আমি খুবই পরিশ্রমী এবং পরিষ্কার থাকি, আর আমি আসলে আপনি যখন যে কাজই করতে বলবেন আমি কখনো মানা করব না। তো আন্টি চিন্তা করলেন কি সে যেহেতু খুবই পরিশ্রমী পরিষ্কার ছিল এবং তার কথা বলার ধরনও আন্টিকে অনেক প্রভাবিত করেছিল। কিছুক্ষণ আলাপ করার পর আন্টি মেয়েটাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। আন্টির মতে সেই মেয়েটি তখন 17 বছর বয়সী ছিল, যেই কারণে তার কোনো ধরনের কোনো আইডেন্টিফিকেশন কার্ড তখন ছিল না। এই ঘটনাটা আসলে হচ্ছে 90s-এর আমল, তো সেই টাইমে আসলে আইডেন্টি কার্ড 17 বছর বয়সে থাকার কথাও না। যাই হোক, তো এই মেয়েটি যখন আন্টির জীবনে এলো আন্টির মনে হলো যেন তার জীবনে শান্তি ফিরে এসেছে। এই মেয়েটি আন্টিকে বিছানা থেকে উঠতে পর্যন্ত দিত না, সবকিছু এমন হয়ে গেছিল যে ওনাকে কিছু বলতেও হতো না, কিছু করতেও হতো না। আন্টি তার জন্য খুবই খুশি ছিলেন এবং আশেপাশের সবার কাছেই তার প্রশংসা করতেন। কিন্তু হঠাৎ কিছুদিন পরে আস্তে আস্তে জিনিসপত্র কিছুটা বদলাতে শুরু করে। আসলে আন্টি তখন 8 মাসের গর্ভবতী ছিলেন। তিনি জানতেন যে এটা আসলে যেই সমস্যাগুলি হচ্ছে ওনার, এটা আসলে ওনার প্রেগনেন্সির কোনো ইফেক্ট না। কারণ হচ্ছে ওনার সমস্যাগুলো এমন ছিল যে উনি প্রথমে রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলেন, যেখানে কবরস্থান আর মৃত মানুষ দেখতে পেতেন উনি। ওনার মনে হচ্ছিল যে চারপাশে যেন অনেক মৃতদেহ ছিল, তারা ঘরটাকে ছিঁড়ে ফেলছিল এবং আন্টির দিকে যেন ছুটে আসছিল। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে উনি ঘুমাতে পর্যন্ত পারতেন না, ইভেন যদি ঘুমিয়ে থাকতেন তাহলে চিৎকার দিয়ে জেগে উঠতেন। এটা শুধু একদিনের ব্যাপার ছিল না, এই দুঃস্বপ্নগুলো আসলে আন্টির কাছে প্রতিদিনই প্রায় হাজির হচ্ছিল। উনি আসলে ঘুমাতে ভয় পাচ্ছিলেন একটা সময়।
ভয় ছিল যে আবারও যদি একই স্বপ্ন দেখি বা চিৎকার করে জেগে উঠবো। স্বপ্নগুলো আসলে ওনার কাছে এতটাই বাস্তবিক মনে হতো যে জেগে ওঠার পরও উনি মনে করতেন যে উনি এখনো আসলে মনে হয় বিপদেই আছেন। সময় চলে যাচ্ছিল আর ওনার ডেলিভারির দিন কাছাকাছি আসছিল। আল্ট্রাসাউন্ড অনুযায়ী বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু যখন উনি ডেলিভারি করলেন তখন বাচ্চাটা মৃত জন্ম নেয়। এবং শুধু মৃত নয়, বাচ্চাটা এমন ভাবে জন্ম নেয় যে বাচ্চাটার শরীরের হাড় যেন সব চুরমার হয়ে গেছে। আর এই ঘটনাটা যেন গতকালকেই ঘটেছে এমন, কারণ এর আগে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই। ইভেন আগের দিনও বাচ্চার হার্টবিট বা বাচ্চার নড়াচড়া উনি ফিল করতে পারছিলেন। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আসলে ওনার বোন যে আছে আমরিন বা অ্যামি, উনি এবং আন্টির হাজবেন্ড এই বিষয়ে কিছু বললেন না। তারা শুধু বলেছিলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়তো আছে, ডাক্তার কি বলে দেখা যাক। কয়েকদিন পর যখন অ্যামি সত্যি কথা বলল, তখন মনে হলো যে মাটির নিচ থেকে আসলে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ওনার পায়ের নিচ থেকে। এটা ছিল আসলে তার প্রথম সন্তান, যার জন্মদানের সময় সবকিছুই পুরোপুরি স্বাভাবিক ছিল, জটিলতা তো ছিলই না। ডাক্তার সেখানে বসেছিল মাথা ধরে আসলে, কারণ আল্ট্রাসাউন্ডে বাচ্চাটা পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল। ডাক্তার বিশ্বাসই করতে পারছেন না। আমি যখন ডাক্তারকে বললো যে গতকালকে তো ঠিক ছিল, তখনই আসলে এরকম একটা অদ্ভুত অবস্থা যে এটা কেমন, কিভাবে সম্ভব। হাসপাতালে একদম ভিড় ভাট্টা লেগে গেছিল। ডাক্তাররা একটা বোর্ড গঠন করলেন এবং পুরো ব্যাপারটা তদন্ত করতে চাইলেন, কিন্তু আসলে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তখনও। ওনার জন্য দিনটা একেবারে দুঃস্বপ্নের মতো ছিল। শুধু সেই মানুষই ব্যথা অনুভব করতে পারে যারা তাদের সন্তানের এমন মৃত্যু সহ্য করেছে। উনি দিনের পর দিন অজ্ঞান অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত ডিপ্রেশনে চলে গেলেন। উনি ওনার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না। ওনার মা ওনাকে বলতেন, দেখো মা, তুমি যদি তাকে দেখো তাহলে তোমার মেজাজ আরো খারাপ হয়ে যেত। এই কারণে তার চেহারা তোমাকে দেখতে দেয়নি। তাকে এই কারণে তাড়াতাড়ি দাফন করা হয়েছিল, কষ্ট পেতে অনেক। কিন্তু এরপর থেকে আমি আস্তে আস্তে আরো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আমি বারবার স্বপ্নে একটা শিশুকে দেখতাম যে একা একা হাঁটতো, আর সে দেখতে ছিল আমার বাচ্চাটার মতোই, ঠিক যেভাবে আমার মা বর্ণনা করেছিল আর কি ওনার কাছে। উনি এটা বলছেন আমাকে। প্রথমে মনে হয়েছিল যে হয়তো এটা ওনার মনের ভুল, যেমন মা শিশুর চিত্রায়ন করেছিলেন নিজের মনের ভেতরে স্বপ্নে, সেটাই হয়তো বা। কিন্তু তারপর এটা একটা রুটিন হয়ে গেল ওনার জন্য। প্রতিদিন সেই বাচ্চা শিশুটি স্বপ্নে আসতেন আন্টির এবং জিজ্ঞেস করতেন, মা তুমি আমাকে কেন মেরে ফেললে, বা আমাকে মরতে কেন দিলে। এই কণ্ঠস্বরটা ওনার এতটাই পরিচিত লাগতো যে উনি 7-5 কিছু ভাবতেই পারতেন না। আর এই কারণে উনি ওই বাচ্চাটার আওয়াজটাকে ওনার মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারতেন না। এক পর্যায়ে উনি সবকিছু ওনার হাজবেন্ডকে জানালেন এবং এরপর তিনি আমাকে বলেছিলেন যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন ওনার হাজবেন্ড নাকি এমন কোনো স্বপ্ন কখনো দেখেন নাই, বা এটার কোনো কারণ উনি বুঝতে পারছেন না। ওনার হাজবেন্ডকে উনি বললেন যে আমি এমন স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো কখনো তোমার সাথে শেয়ার করিনি। আর বয়স্করা বলতো যে আসলে স্বপ্নের কথা শেয়ার করতে নেই, খারাপ স্বপ্নের কথা। তো উনি এই সমস্ত বলে বলে এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে শান্তি পেতে ওনাকে ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন পর্যন্ত খেতে হচ্ছিল। এছাড়া উনি ঘুমাতে পারতেন না এবং সবসময় মনের ভেতরে একটা ভয় থাকতো এবং উনি কোনো জায়গাতেই শান্তি পেতেন না। এই সময়ে সেই গৃহকর্মী, বাই দ্য ওয়ে সেই গৃহকর্মীটার নাম ছিল ফারিহা। তো সেই সময় সেই গৃহকর্মী ফারিহা ওনার খুবই যত্ন নেওয়া শুরু করলো। তো রাতের বেলা তার জন্য জেগে থাকতো মেয়েটা, দিনের বেলাতেও সবসময় পাশে থাকতো, যা কিছুই দরকার হতো তাই করতো। এমন সুন্দর আচরণ এবং এমন সুন্দর তার কাজকর্মের অবস্থা দেখে আন্টি কি করলেন, মেয়েটার বেতন ডাবল করে দিলেন। এই চিন্তা করে যে যদি সেই টাইমে আমাকে ছেড়ে চলে যায় বা কোনোভাবে কাজ ছেড়ে দেয়, তাহলে তো হয়তো আমি পাগল হয়ে যাব।
উনি এটাও বলেছিলেন যে উনি শুধু আশা করছিলেন যে এভাবে যেন উনি পুরোপুরি ভেঙে না পড়েন। এতদিন যা ঘটেছে এই সব কিছু তো ওনার মাথায় আটকেই ছিল। তারপরে হচ্ছে ওনার বাচ্চাটাও মারা গেল, এই জন্য উনি হচ্ছে মনমরা। আর এই মেয়েটাও যদি এখন চলে যায় তাহলে হচ্ছে আসলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো একদিন এরকম চলতে থাকার পরে উনি হচ্ছে ওনার কাপড়ে কিছু একটা অনুভব করলেন, মানে হচ্ছে কিছু একটা শক্ত কিছু একটা অনুভব করলেন, এবং উনি বললেন কি যেটা অ্যাকচুয়ালি হতে পারে কোনো একটা তাবিজ। তো তাবিজ যখন ওনার কাছে মনে হলো তখন উনি এটা চিন্তা করলেন যে কাপড়ের ভেতরে সেলাই করে এই তাবিজ ঢোকানো, তাহলে এটা আসলে কি ঘটনা। আসলে আন্টির বাসায় কাপড় ধরার জন্য একজন গৃহকর্মী ছিল, ইস্ত্রি করার জন্য একজন, এবং সেলাই কাজ করার জন্য একজন ছিল। আর 24 ঘন্টা 7 দিন হচ্ছে যে এই গৃহকর্মীটি তার সাথে থাকতো, তাকে উনি ডেকে নিলেন এই তাবিজ জিনিসটা দেখানোর জন্য। তুমি এরপর যখন আন্টি ওনাকে তাবিজটা দেখানোর জন্য ডাকলেন, তখন যে কাপড় ধুইতো সেই হচ্ছে মহিলাটা বলল কি যে, ও ম্যাডাম এটা কি, এটা তো জাদু, এটা তো আপনার উপরে যে জাদু করেছে। আমি তাকে জিজ্ঞেস মানে আন্টি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি বলছো, জাদু কিভাবে হয়, তুমি জাদু সম্পর্কে কি জানো। সে বলল কি যে শুনেছি কে জাদু যখন কেউ করে তখন হচ্ছে এরকম তাবিজ বা হচ্ছে কোনো অ্যামিউলেট এগুলা জিনিসপত্র রাখতে হয়। আন্টি চিন্তা করলেন যে আমি কার ক্ষতি করেছি যে আমার উপরে কেউ জাদু করবে, বা আমি তো এরকম ভাবে কোনো অন্যায় করিনি বা কারোর সাথে কোনো খারাপ আচরণ তো করিনি। তখন ওই মহিলাটি আন্টিকে একটা বড় বোনের মতো বুঝিয়ে দিলেন যে দেখেন ম্যাডাম, সময় খুব খারাপ যাচ্ছে, মানুষ তো এতটা ঈর্ষান্বিত হতে পারে এবং হচ্ছে ক্রোধের বশবর্তী বা হচ্ছে হিংসার বশবর্তী হতে পারে, যে কারণে আপনার উপরে জাদু করতে পারে। আপনার পরিবারটা যথেষ্ট পরিমাণে ভালো, আপনার হাজবেন্ড একটা ভালো অ্যামাউন্টের টাকা কামাচ্ছে, আপনার কোনো কিছুর অভাব নেই, সেটা দেখে হয়তো বা কেউ হিংসার বশবর্তী হতেই পারে। আচ্ছা, এই পরামর্শগুলো দেওয়ার পরে আন্টি ওনাকে আর কিছু বলেন নাই। এরপর ওনাদের লন্ড্রির জন্য যে মহিলাটা আছে উনি তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে এটা কি তার কাজ কিনা, জামা কাপড় ধোয়ার সময় সেই কাজ করেছে কিনা। আন্টি ওনাদের দুইজনকেই জিজ্ঞেস করলেন, ডেকে অনেক কিছু বললেন, কিন্তু তারা দুইজনই হচ্ছে অবাক হয়ে গেলেন যে এটা আন্টি আপনি কি বলছেন ম্যাডাম, আমরা তো এরকম কখনো কিছু করি না। শেষ পর্যন্ত আন্টি যখন চিন্তা করলেন যে হতে পারে হয়তোবা তারা কোনো কিছু একটা করছে, আন্টি আর রিস্ক নিতে চাননি, ওনাদের দুজনকে হচ্ছে আন্টি কাছ থেকে বের করে দিলেন। এবং নিজে উনি চিন্তা করছেন কি ওনাদেরকে যদি কাছ থেকে বের না করি তাহলে এই পরিস্থিতিটা হয়তোবা সামাল দিতে পারবো না, কাজে বের করে দেওয়াটাই ভালো। এর মাঝখানে উনি ঘরের মধ্যে অনেক কিছু দেখছেন, চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, এমন কাগজের প্রভাব দেখছেন, চিন্তা করছেন এসব নিয়ে, কিন্তু ওনার হাজবেন্ডের ভেতরে এরকম কোনো প্রতিক্রিয়া নেই, যেন উনি আসলে এগুলো কিছু বুঝতেই পারছেন না। কিন্তু এর মাঝখানে ওনার হাজবেন্ডও ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন না, উনি কেবলই অসুস্থ থাকতেন এবং আগের চেয়ে অনেক বেশি ঘুমাতেন। এখন যে মানুষ সকাল 6টা-7টায় ওঠে সে তখন দুপুর পর্যন্ত ঘুমানো শুরু করলেন। ওনার স্বাস্থ্য অনেকদিন ধরেই খারাপ চলতে লাগলো। ওনারা একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এবং উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং উনি কখনো ছুটি নেননি, কিন্তু হঠাৎ করে উনি অনেক বেশি ছুটি নেওয়া শুরু করলেন। এক রাতে আন্টি একটা ভয়ঙ্কর মুখ খোলা মহিলার স্বপ্ন দেখলেন। এমন ভাবে মহিলাটি নাকি স্বপ্নে গান গাইছিল যেন আন্টির পুরো শরীর এবং মুখে যেন আগুনে পুড়ে যাচ্ছিল, এমন মনে হচ্ছিল আন্টির। সেই মহিলাটি আন্টির স্বামীর দিকে ধেরে আসছিল এবং তাকে ধরার চেষ্টাও করছিল। ওনার স্বামী নাকি ওনার স্বপ্নে ওই মহিলাটার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু উনি পালাতে পারছিলেন না। আন্টির হাজবেন্ড স্বপ্নে ওনার দিকে তাকিয়েছিলেন এবং সে আঙ্গুল দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন বানালেন, যা দেখে মনে হচ্ছে কোনো শয়তানি চিহ্ন বা কারো কনস্পিরেসি বা হচ্ছে ষড়যন্ত্র। এরপরে হচ্ছে আন্টি আমাকে বলেন যে তুমি যদি আমি চিহ্নটা তোমাকে দেখাই বাবা, তুমি গুগল করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা কিসের চিহ্ন ছিল, কিন্তু এটা আমি তোমাকে দেখাবো না। যাই হোক,
তো উনি সেই চিহ্নটা স্বপ্নে দেখার পরে খুব ভয় পেলেন এবং এত ভয় পেয়েছিলেন যে ওনার পাশে ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে, কিন্তু ওনার দুঃস্বপ্ন চলেই যাচ্ছে এবং উনি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন, একদম চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন এবং ওনার হাজবেন্ডও তখন ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, বলো আমাকে কি সমস্যা। তখন উনি ওনার হাজবেন্ডকেই স্বপ্নের কথাটা বললেন। ওনার হাজবেন্ড কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, এরপরে না উনি কাঁদতে শুরু করলেন। তখন আন্টি জিজ্ঞেস করলেন কি যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এই কথা বলে আন্টি ওনাকে শান্ত করতে গেলেন এবং ওনাকে সান্ত্বনা দিতে থাকলেন। ওনার হাজবেন্ডকে বেশ অস্থির লাগছিল। তারপর উনি বললেন কি যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন যে ওনার মনে হচ্ছে যে উনি আর জীবিত নেই বা ওনার আত্মা যেন বেরিয়ে চলে গেছে, এমন টাইপের স্বপ্ন উনি দেখেছিলেন। আর উনি এও দেখেছিলেন যে বাজে চেহারার একটা মহিলা নাকি তার আত্মাটা কবজ করতে এসেছে, এমন কিছু। তার মানে আন্টি চিন্তা করলেন কি তাহলে তো এখন আমার হাজবেন্ড এই জিনিসগুলো দেখা শুরু করেছে, এটা তাহলে হচ্ছেটা কি? উনি বললেন যে প্রথমে শুধু উনি মৃত মানুষ, মানে ওনার হাজবেন্ডও বলছে যে প্রথমে শুধু উনি মৃত মানুষ দেখতে পেতেন, কিন্তু এরপর সে প্রতি রাতে সেই পুড়ে যাওয়া মহিলাটাকে দেখতে পেতেন যে তাকে স্বপ্নে হত্যা করার চেষ্টা করছে। আঙ্কেল যখন কথাগুলো বলছিল তখন নাকি ওনার গলার স্বর খুবই কাঁপছিল। আন্টি ওনার স্বামীকে বলেছিলেন যে উনি গত 3 মাস ধরে এই ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আগে কখনো ওরকম ভাবে বলেননি, কারণ ওনার বোন এমি পরামর্শ দিয়েছিলেন যে খারাপ স্বপ্ন নাকি কারোর সঙ্গে শেয়ার করতে হয় না। তখনই ওনার স্বামী ফজরের নামাজের জন্য উজু করতে উঠে গেলেন। আন্টি রান্নাঘর থেকে একটু পানি আনলেন। হঠাৎ করেই আন্টির বিছানার উপরে সিলিং ফ্যানটা ধাপ করে পড়ে গেল বিছানার উপরে। আল্লাহর অশেষ রহমত যে আন্টি তখন এই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে ফিরেছিলেন। আসলে আন্টি যদি আরেকটু বাম সাইডে যেতেন তাহলে ফ্যানটা আন্টির মাথাতেই পড়তো, আর ফ্যানটা একদম গতিতে চলছিল। আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আসলে সেই টাইমে। আন্টি তখন একদম হতবাক হয়ে যান যে এটা কি হলো। এরপরে আন্টি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করলেন যে ওনার কাপড়ে তাবিজ পাওয়া গেছে, সেই বিষয়টা আর কি শেয়ার করলেন এবং অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো উনি বাসায় খেয়াল করছেন সেগুলো শেয়ার করলেন। এরপর ওনার হাজবেন্ড বললেন কি যখন জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, দেখি কি করা যায়, যখন সময় হবে তখন আল্লাহর নির্দেশ মতো আমাদের যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো আমরা দুনিয়াতে থাকবো, আর অযথা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, তুমি এত চিন্তা করো না, এরকম করে উনি বললেন। কিন্তু আন্টির বোন আগে থেকেই বলেছিলেন পরিস্থিতি দেখে যে তোমাদের হয়তোবা আসমানি কোনো বরকতের নিচে আছো, এই কারণে তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু জাদুতে তো তোমরা পড়েছো, এটা শিওর। আন্টির যে বোন ছিল এমি আপু, উনি আন্টিকে অনেকবার আধ্যাত্মিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আন্টি এটা সবসময় এড়িয়ে গেছেন, কারণ এইসব ব্যাপারে আন্টির আসলে নিজস্ব কোনো মতামত বা বিশ্বাস থাকার কারণে উনি আসলে এই জিনিসগুলোতে খুব বেশি একটা পাত্তা দেন। হঠাৎ করে একদিন এমি আপু এমন কিছু বললেন ওনার বাসায় এসে, যেটা আসলে আন্টি আগে কখনো দেখেননি আর শোনেননি। এমি আপু একটা মহিলাকে নিয়ে এসেছিলেন। সেই মহিলা যখন গেটের কাছে আন্টিকে দেখলো তখন সে একদম থমকে গেল এবং ওনার মুখের দিকে অন্যরকম অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যে উনি খুব ভাবনায় পড়ে গেছেন। তারপর হঠাৎ যেন তার ভাবনা থেকে সে বেরিয়ে এলো এবং ভেতরে এসে বসলো। উনি বললেন যে এমি আপু বললেন যে এটা আমার বোন, তো সে আর খুব প্রবলেম ফেস করছে তোকে, সেই কারণে আপনাকে এখানে নিয়ে এসেছি। এবং আমাকে ওই মহিলাটার সাথে পরিচয় করে দিল এবং বললেন যে উনি একজন আধ্যাত্মিক চিকিৎসক। আমি ওই মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম এবং আমার বোনের দিকেও উনি এটা বললেন যে উনি ওনার বোনের দিকেও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেন বলছেন যে তুমি আসলে এগুলো কি শুরু করেছো। কারণ আন্টি আগে ওনার বোনকে বলেছিলেন যে উনি এই সমস্ত বিষয়ে রাজি নেই, ওনার নির্দিষ্ট কিছু বিশ্বাস আছে। কিন্তু সেই মহিলা ওনার দিকে তাকিয়ে বললেন কি, তুমি এমির উপরে রাগ করো না, তোমার নিজের কাজের উপরে মনোযোগ দাও। শোনো, তোমার উপর কিছু গুরুতর জাদু চলছে, আর তুমি যদি এটা ঠিক না করো
তাহলে তোমার ব্যাপারটা ভীষণ জটিল হয়ে যাবে। তারপরে আন্টি সেই মহিলার দিকে তাকিয়ে বললেন কি, গতকালকে এমন কিছু হয়েছে, এমিকে বলেছিলাম, এমি হয়তো এই কারণে চিন্তিত, কিন্তু এরকম আসলে কিছু না, আপনি আপনার সাহায্য আমাদের লাগবে না। এবং এটাও বললেন যে আন্টি আসলে আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না, দয়া করে আমার মাথায় আপনি এই সমস্ত জিনিস ঢোকাবেন না। আমি ইতোমধ্যে অনেক চাপের মধ্যে আছি আর বিষণ্ণতার সাথে জিনিসগুলো মোকাবেলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হিল মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি, সো প্লিজ লিভ আস অ্যালোন, এরকম করে বলেছিলেন। ওই মহিলাটি তখন বলে কি যে, মামনি, এটা শুধু বিষণ্ণতা না, আর তুমি যে কল্পনাগুলো করছো না, তোমার সাথে যা হচ্ছে এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো হচ্ছে জাদু। যদি কখনো দরকার পড়ে আমাকে ডেকো। এই কথা বলে মহিলাটি চলে গেলেন। এরপর হচ্ছে আন্টি ওই মহিলার সামনে 2 হাত জোর করে বললেন কি যে, আপনি দয়া করে থামেন, আমার সহ্য হচ্ছে না, আমি খুবই সদয় মানুষ, আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না, আপনি চলে যান। আন্টি তখন যাওয়ার আগে বললেন কি যে, শোনো বাবা, আমার কথাগুলো ভালোভাবে শোনো, যদি তাড়াতাড়ি চিকিৎসা না করো তাহলে তোমার বাড়িতে কেউ মারা যাবে। এরপর আন্টি কাঁদতে কাঁদতে ওনাকে বললেন কি যে, আপনি চলে যান, দয়া করে, আপনার কোনো চিকিৎসা দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি আপনার হাত পা ধরছি, আপনি চলে যান। এরপরে ওই মহিলাটি আর কি করবে, কিছু না করে উনি চলে গেলেন। তারপর ওনার বোন এমি ওনাকে বাড়ির ভেতরে এসে বললেন কি যে, তুমি আপু কাজটা ঠিক করো নাই, তোমার উচিত ছিল ওনার সাথে ভালো মতো কথা বলা, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শোনা, তোমার ভালোর জন্য আমি এই কাজটা করেছিলাম, তোমার উচিত ওনাকে সরি বলা। কিন্তু আন্টি এরপরে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা পাত্তা দেননি, কারণ উনি চিন্তা করেছিলেন যে এত সমস্যার কারণে উনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওনার চেহারার রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছিল। উনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছিল। উনি যে ওষুধটা আসলে ডাক্তার প্রেসক্রাইবের জন্য নিতে চাচ্ছিলেন বা নিচ্ছিলেন, আস্তে আস্তে কি ওনার হাজবেন্ডের অবস্থা এত খারাপ হওয়া শুরু করলো যে ওনার হাজবেন্ড নিজে পর্যন্ত সেই ওষুধটাই খাওয়া শুরু করলেন। তো এরপরে উনি বেশ চিন্তিত যে এটা আসলে কি হচ্ছে, আমার হাজবেন্ডের এরকম একটা অবস্থা, আমার এরকম অবস্থা, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে একদিন আন্টি সন্ধ্যার দিকে কফি খাচ্ছিলেন এবং কফিটা নিয়ে উঠোনের দিকে কফি খেতে বেরিয়ে গেলেন। চাঁদ দেখতে কফি খাচ্ছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল উনি আবার স্বপ্ন দেখছেন। ওনার স্বামী নদীর পাড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন আর উনি তার দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু মনে হলো যে তার স্বামী তার কোনো কথা শুনতে পাচ্ছে না। তো ওনার কাছে জিনিসটা অনেক স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আসলে ওনার হাজবেন্ড ওনার সামনেই তখন দাঁড়িয়েছিল। উনি পাহারাদারকে ডাকলেন, বললাম কি যে দ্রুত ওকে নিয়ে আসো, কারণ ওনার হাজবেন্ড আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেটা উঠোন বলেছিলাম, আসলে উনি ছাদে ছিলেন, চাঁদ দেখছিলেন। তো ছাদের একদম কোনাতে চলে যাওয়ার কারণে উনি পাহারাদারকে বললেন কি যে তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসো, পড়ে যাবে আবার, চোখ বন্ধ করেছিলেন মনে হচ্ছে উনি। যাই হোক, এরপর ওনার স্বামী চোখ বন্ধ করে তো ছিলেন এবং এমন ভাবে ইশারা করছিলেন যেমনটা সেই স্বপ্নে মহিলাটা করছিল। উনি দেখলেন কি যে এই মহিলাটা আঙ্গুল দিয়ে যেরকম শয়তানি সংকেত দিল না স্বপ্নের মধ্যে, ওনার হাজবেন্ড এরকম সংকেত দেওয়া শুরু করলেন। ওনার হাজবেন্ড কয়েক সেকেন্ডের মাঝে চোখ খুললেন এবং তার দিকে তাকালেন, তারপরে সংকেত দিলেন এবং 6 তলা থেকে উনি লাফ দিলেন। ওনাকে লাফ দিতে দেখে তো আন্টির অবস্থা একেবারেই খারাপ। যখন আস্তে আস্তে জ্ঞান ফিরল তখন আন্টি ওনাকে নিজের ঘরে আবিষ্কার করলেন এবং খবর পেলেন যে ওনার হাজবেন্ড আসলে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন ছাদ থেকে পড়ে গিয়ে। তখন অ্যামি আপু ওনার পাশে এসে বসলেন, কান্নাকাটি করছিলেন এবং তখনও যদিও পরিবারের পাশে থাকার কথা, তারপরে অ্যামি আপু ওনাকে বলেছিলেন কি যে, আপা আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যদিও এটা এখন বলার সময় না, কিন্তু তুমি একটু ভেবে দেখো। কিন্তু আন্টি তখন অ্যামি আপুর কথা গ্রাহ্য করেননি। স্বামীর মৃত্যুর খবর শুনে উনি স্বাভাবিকলি খুবই শকে ছিলেন এবং উনি জানেন না যে কতদিন উনি এই ডিপ্রেশনটার ভেতরে ছিলেন। উনি সবসময় ওনার হাজবেন্ডের স্মৃতি নিয়েই বাসায় থাকতেন।
এরপর উনি হচ্ছে ওনার বাবার বাড়িতে চলে যান, যেহেতু এখানে থাকলে ওনার হাজবেন্ডের প্রকৃতি স্মৃতি ওনার মনে পড়বে, সেই কারণে হচ্ছে এখান থেকে কিছু দূরের জন্য উনি দূরে চলে গিয়েছিলেন। যখন বাড়ি ফিরে আসলেন, ওনার কাছে বাড়ি ফিরে আসার জন্য খুবই মন টানছিল যে ওনার হাজবেন্ডের কাপড় চোপড় উনি কতদিন ধরে দেখেন না। তো উনি বাড়ি ফিরে আসলেন। তারপর সেই 24 ঘন্টা যে কাজ করতো সেই মেয়েটা দেখলেন, যে বাসায় আসার পরে দেখলেন যে মেয়েটা হচ্ছে রান্না বান্না করছে। আন্টি তাকে বললেন কি যে ফারিহা মা, 1 কাপ কফি বানায় দাও, তারপর আমি একটু শুভ, মাত্র আসছি তো, একটা কফি বানায় দাও আমাকে। তো এক বলে আন্টি ঘরে চলে গেলেন। তো যাওয়ার পরে সেখান থেকে উনি মানে কি বললেন, মানে লিভিং রুমের দিকে যখন যাচ্ছেন তখন মানে রান্নাঘর থেকে উল্টাপাল্টা কিছু আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন কেউ কারোর সাথে ফোনে কথা বলছে, যেমনটা গোপনে যদি কেউ কথা বলে। আন্টি যদিও হচ্ছে কারো পার্সোনাল বিষয়ে কোনো কিছু ইন্টারফেয়ার করতেন না, কিন্তু ওই দিন হচ্ছে এই জিনিসটা ওনার একটু চিন্তা হলো যে হচ্ছে গোপনে কথা বলছে, এটা আবার কি ধরনের কথাবার্তা। তো জানালার ওই পাশে আসলে কে, কার সাথেই বা কথা বলছে, কারণ এখন তো মোবাইল ফোনেরও যুগ ছিল না আসলে ওরকম। তো জানালার পাশে হয়তো বা কেউ এসছে যার সাথে কেউ হয়তো বা কথা বলছে। তো এরপরে যখন হচ্ছে আন্টি ঘরে গিয়ে ফারিয়াকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কারোর সাথে কথা বলছিলা, ও সরাসরি না করলো, বললো কি যে না, আমি তো কারোর সাথে কথা বলিনি ম্যাডাম, আমি নিজে নিজেই আসলে গান করছিলাম। আচ্ছা, যাই হোক। এরপরে উনি হচ্ছে একদিন ছাদে কাজ করছেন, মানে ওই ফারিহা কাজ করছিল ছাদের উপরে। তো তখন উনি যখন পেছন থেকে আসলেন, তখন উনি দেখলেন কি ছাদে অন্য একটা লোক দাঁড়িয়ে আছে এবং ফারিহা তার সাথে দাঁড়িয়ে। সে বলছে যে ওনার তো হচ্ছে হাজবেন্ড তো মারা গেছে, এবার আন্টির পালা, আন্টি মরলেই আমার প্রতিশোধ পুরোপুরি মানে মিটে যাবে। তো এই কথা শুনে তো আন্টি মানে একেবারে অবাক যে এটা কি বলছে। আন্টির সাথে সাথে ওনার চুলের, মেয়েটার চুলের মুষ্টিটা ধরে ফেললেন এবং টান দিয়ে তাকে বের করে আনলেন এবং গার্ডের সামনে বসিয়ে তাকে গার্ডকে বললেন কি যে এটার উপরে নজর রাখো। এরপর উনি ওনার ভাইকে এবং এমি আপুকে ফোন দিয়ে দ্রুত আসতে বললেন। এমি আপু এবং হচ্ছে আন্টির ভাই দুজনে চলে এলেন। যখন আন্টি ওনাদেরকে সবকিছু খুলে বললেন, তখন ওনার ভাই রেগে গিয়ে পুলিশের ভয় দেখানো শুরু করলো মেয়েটাকে বললো তাড়াতাড়ি সবকিছু বল, না হলে পুলিশ দিয়ে তোকে এখন ধরাবো। প্রথমে সে সবকিছু অস্বীকার করলেও কিছুক্ষণ পরে যখন আমরা পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তখন সে মাপ চেয়ে কাঁদতে শুরু করলো। আন্টি বললেন, তখন মেয়েটা বলতে লাগলো যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তবে সে সবকিছু স্বীকার করবে। তখন আন্টি তাকে বললেন কি যে তাড়াতাড়ি এসে সবকিছু বল, তুমি এখন পর্যন্ত যা কিছু করেছো সবকিছু আমাদেরকে বলো। এরপরে মেয়েটা কি করলো, ঘরের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের তাবিজ তুলে আনলো এবং এমন এমন কথা বলছিল যেগুলো শুনে আসলে আন্টির মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ওনাদের গৃহকর্মী ওনাদের উপরে জাদু করেছে এবং শুধু জাদু না, সে নাকি নিজেই করেছে। যেভাবে সে ব্যাখ্যা করছিল তার আন্টি যেন রক্ত জমে যাচ্ছিল শরীরের ভিতরে। সে বলছিল আন্টিদের উপরে শুধুমাত্র সাধারণ জিনিস দিয়ে কালো জাদু করে নাই, সে বালিশের মধ্যে করেছে, বিছানার নিচে, আলমারির মধ্যে, এমনকি মাটির ভেতরেও করেছে। আন্টি বললেন কি যে আর যে তাবিজগুলো আছে সবগুলি বের কর। 15-20 মিনিট পরে সে তাবিজগুলো সব আবার বের করে নিয়ে আসলো, টেবিলের উপরে রেখে দিলেন। আন্টি হচ্ছে মাথায় হাত ধরে বসে পড়লেন। তারপরে আন্টির ভাই দ্রুত ওই মেয়েটাকে বললো কি আর কি কি সমস্যা আছে সবকিছু বের কর, আর তুই এটা কেন করেছিস বল। সে বলতে শুরু করলো যে সে মৃতদেহের কাটা এবং ছাই মিশিয়ে নাকি আন্টিদেরকে এবং তাদের পুরো পরিবারকেই খাওয়াতেন ওই জাদুকর মেয়েটা। সেই মুহূর্তেও নাকি আন্টির হাতে কফি ছিল।
কফির মগটা আন্টির হাত থেকে পড়ে গেল এবং আন্টি বমি করতে চাচ্ছিলেন। এমন সময় তার আন্টির ভাই বললেন কি দ্রুত অন্য কিছু নিয়ে আসতে, যেন ভেতরে গিয়ে কফির ক্যান খুলে আনতে বললেন আর কি। ক্যানটি খুলে দেখা গেল আসলেই সেখানে হচ্ছে হাড় জাতীয় কিছু একটা ছিল। মানে একটার পর একটা শকিং নিউজ আর কি। মেয়েটা বলেছিল যে আপনার যেই বাচ্চাটা ছিল সেটাকে আমিই মেরেছি, আপনার স্বামীকে আমিই মেরেছি। আমি আন্টি এই কথা শোনার পরে আন্টি চিন্তা করছিলেন কি যে আমার জীবনে এটা কি হলো, আসলে এটা কেন হলো। এই কথা চিন্তা করে আন্টি হচ্ছে মেয়েটার গালে গিয়ে একটা জোরে থাপ্পড় মারলেন এবং বললেন কি যে তুই এটা কেন করলি, আমরা তো তোর যত্ন নিতাম, তুই আমাদের বাড়িতেই খাইতি, তুই আমাদের বাড়িতে থাকতি, তোরে তো কোনো কিছুর অভাব রাখি নাই, তুই এই কাজ কেন করলি। ফারিয়া বলতে শুরু করলো যে আমি এসব করেছি রিভেঞ্জ নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য। আন্টি জিজ্ঞেস করলেন যে কিসের প্রতিশোধ। সে বলল কি আমি সেই দারোয়ানের মেয়ে যাদেরকে তোমরা চোরের সাথে বা ডাকাতের সাথে সংযোগ আছে সন্দেহ করে বের করে দিয়েছিলে, আমি তার মেয়ে। আমার বাবা এই ঘটনার পরে এতটা লজ্জায় পড়েছিল যে এলাকায় জানাজানি হওয়ার পর আমার বাবা কোনো ধরনের কোনো কাজ আর পান নাই, আমাদের ভাই বোনদের ভরণ পোষণ উনি করতে পারেন নাই এবং এই কষ্টে একদিন উনি আত্মহত্যা করেন। তো এই কথা শুনে আন্টি তো মানে একেবারে চুপ। মেয়েটি পরে বলছে কি যে আর আমার বাবা এইভাবে মারা যাওয়ার পরে কি আমি প্রতিশোধ নিব না, তোমরা যদি আর কিছুদিন হচ্ছে অপেক্ষা করতে তাহলে হচ্ছে তোমরাও মারা যেতে সবাই। মেয়েটার মুখে এই কথা শুনে আন্টির মুখে আর কোনো কথা নেই। এরপরে হচ্ছে সেই মেয়েটাকে ওনারা বাসা থেকে বের করে দেয় এবং হুজুর ডেকে এনে বাসায় কোরআন খতম দেওয়ায় এবং হচ্ছে সৎকা দেওয়ার মাধ্যমে হুজুর বলেন যে এরপর আর ওনাদের পাশে কোনো কালো জাদুর কোনো কিছু ছিল না। কিন্তু আন্টি আসলে আজও বুঝতে পারেন না যে কি এমন অন্যায়টা তাদের মাধ্যমে হলো, বা এটাও চিন্তা করেন মাঝে মাঝে যে হয়তো বা একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে ডাকাতির সম্পর্কটা আসলে কি ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কাছে ভালো লাগলে ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তাহলে আমি দুঃখিত। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। শুনছিলেন আজকের যে এপিসোডটি তার শেষ ঘটনাটি। আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে জানিয়ে যাই যে সামনেই ঈদ, কিন্তু মনে হচ্ছে যে বেশ দূরেই আছে ঈদ, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের অনেকেরই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আমাকেও প্রস্তুতি নিতে হবে, কারণ ঈদের সময় আমি দারুণ কিছু এপিসোড উপহার দিতে চাই, দারুণ কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আর সেই কারণেই যারা এখনো আমাকে ঘটনা পাঠাননি তারা পাঠিয়ে দিন, দেরি করবেন না, সময় বেশি নেই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.